ওই জন্যই কিন্তু উনি বেঁচে গেছেন। ভয় তো উনি সবসময় আছেন, মানে দেখবেন থেকে বড় কথা এখানে টাইম কিল করে নিয়ে যাওয়া হচ্ছে, যাতে কোনো একটা কথাই বলতে পারি যে এই যে যা রেকর্ড উনি বানিয়ে দিয়ে গেছেন, এই রেকর্ড মনে হয় আগামী কেউ ভাঙতে পারবে না। মানে পরশু রাতে নির্বাচন কমিশন সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ করেছে। সেই প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে মধ্যরাতে বিজেপির তাণ্ডব চালিয়েছে, বিড়াল বের করেছে ঝুড়ি থেকে। আমি যদি না থাকতাম, আমি যদি না কেস করতাম কোর্টে, এই লিস্টও বেরোতো না। উনি বিভিন্ন ভাবে গিয়ে এসআইআর প্রক্রিয়াকে এতটাই ব্যাহত করেছে যে সুপ্রিম কোর্ট নিজে মানে যে ওপিনিয়ন ফর্ম করেছে এবং সেটা প্রকাশ্য কোর্টে বলেছে, এবং মানে অর্ডারেও সেটা অবশ্যই রিফ্লেক্টেড হবে যে অন্যান্য সমস্ত রাজ্যে একভাবে ইয়ে হয়, কাজ হয় বা ইলেকশন হয় বা এসআইআর হয়েছে, এখানে অন্যভাবে, মানে পুরোটাই আলাদা। দু নম্বর কথা হচ্ছে যে কি করে এটাকে ব্যবহৃত করা যায়, কি করে থ্রেটনিং, ধমকানো, চমকানো, অফিসারদের ধমকানো, যারা কর্মচারী কাজ করছে তাদের ধমকানো, কিভাবে অবৈধ নাম যেগুলো রেখে দেওয়া যায় সেটা করা, সব রকম প্রচেষ্টা চালিয়েছে। আর মধ্যরাত্রে যেটা বলছেন, দেখুন ইলেকশনের সময় 24 ঘন্টা কাজ হয়, সেখানে মধ্যরাত আর মানে ইয়ে রাত বলে কিছু হয় না। আর পুরো সিস্টেম একটা অটো জেনারেটেড হয়, আজকে যে কোনো মানে ব্যাপারটাই কিন্তু অটো জেনারেটেড হয়। এর মধ্যে মধ্য নিম্ন বলে কিচ্ছু নেই। 24 ঘন্টার মধ্যে যে কোনো সময় যখন লিস্ট প্রিপেয়ার্ড হয়ে যাবে, পুরো ডেটা ওরা ট্যালি করে দেখে, যে কোনো সময় এটা ওয়েবসাইটে আসতেই পারে। তো আজকে রাত্রে যদি আপনি ধরুন ঘুমোচ্ছেন, 12টার সময় দেখতে পেলেন না, আপনি সকাল 7টায় উঠে তো দেখতে পাবেন। তো আপনার যদি কোনো বক্তব্য থাকে, আপনি তো পরের দিনই কোর্টে গিয়ে বলতে পারবেন। এর জন্য মধ্যরাত আর মানে মানে সায়ান্ন এর কোনো এইসব, মানে কি বলবো, এগুলো খুব, বলতে পারেন খুব নিম্ন রুচির কথাবার্তা, খুব চিপ কথাবার্তা। তো এইগুলো বলে কিছু তো একটা ন্যারেশন তৈরি, যে কিছুই করে না সে সবসময় সকলে সমালোচনা করে, এই সমালোচনাটাই করেছে। নির্বাচন কমিশনের বিরুদ্ধে এমন অভিযোগ আনা হচ্ছে যে নির্বাচন কমিশন এতদিন সময় নিয়েছে কারণ জজরা 6 দিন আগেই সেই লিস্ট নির্বাচন কমিশনের হাতে তুলে দিয়েছিল। নির্দিষ্ট একটা পলিটিক্যাল পার্টির নাম সেখানে যোগ করা হয়েছে। দেখুন একটা কথা বলি, নির্বাচন যখন জজরা কোনো কিছু করে দেন, সেই ডেটাটাও আপলোড করতে সময় লাগে। সরকারি একটা পদ্ধতি রয়েছে, তার একটা কিছু টেকনিক্যাল দিক রয়েছে। নির্বাচন কমিশনটাকেও সেটাকে পুরো আপলোড করতে হয়, থরো স্ক্রুটিনি করতে হয়, করে পুরো ব্যাপারটাকে মানে কনস্টিটিউশন ওয়াইজ ধরে ধরে সেটাকে ডেটা বার করতে হয়। তারও কিন্তু কিছু ক্লারিক্যাল প্রসেস রয়েছে, এটা পুরো করার পরে এই প্রক্রিয়াটা সম্পন্ন যতটুকু হয়েছে এখনো অবধি সেটুকু হয়েছে। একটা কথাই বলতে পারি যে কোনো কিছুই কিন্তু এরার ফ্রি নয়, মানে 1% হলেও তাতে এরার থাকে। তো সেটাকেও যত না হয়, যতটা মিনিমাইজ করা যায়, নির্বাচন কমিশনকে সেটা করতে হয়েছে। আর ওই একটা পার্টিকুলার পার্টির হয়ে এইসব মানে অবান্তর কথাবার্তা, বরং যেটা আমাদের 100% টার্গেট ছিল অন্য রাজ্যে, যে 100% বলতে পারেন যে সাকসেসফুলি কাজ হয়েছে, এখানে হয়নি সেটা। সেটুকুই আমরা বলতে পারি যে আজকের দিনে আহ, মানে এই যে বাধা বিঘ্ন ব্যাহত যেটা হয়েছে, এটা তো নির্বাচন কমিশন মানে ইচ্ছা করে করেনি, নির্বাচন কমিশনকে জোর করে করানো হয়েছে। এসআইআর নিয়ে মামলা চলছিল সুপ্রিম কোর্টে। সেই প্রসঙ্গে কল্যাণ বন্দ্যোপাধ্যায় সওয়াল করেন যে 356 জারি না করে নির্বাচন কমিশন নিজ ক্ষমতার বলে বকলমে রাষ্ট্রপতি শাসন চালাচ্ছে রাজ্যে। রাজ্য সরকার যদি নির্বাচিত হয়ে নিজের ক্ষমতার বলে সংবিধানকে না মেনে, আইনকে তোয়াক্কা না করে, আইনের শাসনকে বলবৎ না করে যা খুশি যা ইচ্ছা তাই করতে পারে, মানে চুরি জোচ্চুরি বাটপাড়ি থেকে আরম্ভ করে, ওটা তো ছেড়েই দিলাম, মানে কেউ কোনো ঘটনা ঘটছে, যেটা ব্যবস্থা নেওয়া উচিত ছিল তার উল্টো করা হচ্ছে, এক্ষেত্রে অপরাধীকে সামনে আনা উচিত ছিল, তাকে ব্যবস্থা নেওয়া উচিত ছিল, তাকে আড়াল করা, এভিডেন্স ডিস্ট্রাকশন, এই সমস্ত যারা আধিকারিক তাদের দিয়েই তো করা হয়েছে।
সেটা যদি আইনত সিদ্ধটা না হয়, এটা যদি মানে পশ্চিমবঙ্গ সরকারের তাদের নিজস্ব স্বগঠিত ঘোষিত ৩৫৬ না হয়, মানে আমি ধরে নিচ্ছি পশ্চিমবঙ্গের ওনারা এক নতুন একটা আইনের শাসন চালাচ্ছেন, এটা ওনাদের জন্য ৩৫৬, তাহলে সেখান থেকে বেরিয়ে আসার জন্য যাদের যাদের নামে অভিযোগ রয়েছে তাদেরকে ক্লিন করে নিরপেক্ষ যে সিস্টেম আছে বা আইনের শাসন বলবৎ করার জন্য যা যা করা উচিত সেটা যদি করা হয়, সেটাকে কি করে ৩৫৬র মধ্যে ফেলে? দুটোর ৩৫৬র মধ্যে প্রথমত ৩৫৬ করার হলে অনেক আগেই করতে পারতো। যে ঘটনা ঘটিয়েছিল ২১-এর নির্বাচনের পরে বা আরো যা যা ঘটনা পর পর ঘটে আসছে, সেই রাস্তায় আমাদের সরকার কখনো যায়নি, আমাদের দল সেটাকে সাপোর্ট করে না। আমাদের দল ওই মানে যে এমার্জেন্সি সময় যে ইন্দিরা গান্ধী যেটা করেছিলেন, কালা কানুন বলি আমরা এটাকে, তো আমরা চাই না কোনো সেই ধরনের, মানে আনলেস অ্যান্ড আনটিল মানে গভর্নমেন্ট ইজ কম্পেলড টু ডু সো, সেটা আমরা কখনোই সাপোর্ট করি না। ওই জন্যই কিন্তু উনি বেঁচে গেছেন। আর ৩৫৬ আমি বললাম যে ওনার নিজস্ব ৩৫৬ উনি বরাবরই বলবৎ রেখেছেন। উনি ভেবেছেন যে ইলেকশন কমিশনও সেই ৩৫৬ ন্যারেটিভেই চলবে, ইলেকশন কমিশন যে তার বাইরে বেরিয়ে আসবে সেটা বুঝতে পারেনি। এটা ওনার জন্য আবার তার অপোজিট, মানে রিভার্স বলে কল্যাণ বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেছেন। অন্যদিকে দেখা যাচ্ছে আইপ্যাক মামলা, তারও শুনানি ছিল গতকাল। সেখানে কপিল সিব্বালের সঙ্গে একাধিক বাগবিতণ্ডায় জড়িয়েছেন বিচারপতিরা। কালকে হিয়ারিংটা দেখে মনে হচ্ছিল যে মানে বিচারপতিরা যেন মানে এতটা ক্ষুব্ধ ছিলেন, মানে যে প্লিডিং গুলো হচ্ছিল উল্টো পাল্টা প্লিডিং, ঠিক আছে, সব থেকে বড় কথা এখানে টাইম কিল করে নিয়ে যাওয়া হচ্ছে যাতে কোনোভাবে ইলেকশনটা পেরিয়ে যায়। একমাত্র ইয়ে উনি মেনটেনেবিলিটি, ইডির বিভিন্ন সেকশন, কনস্টিটিউশনের বিভিন্ন সেকশন বিচারপতিদের পড়ানোর চেষ্টা করছিলেন, বোঝানোর চেষ্টা করছিলেন। তো মানে মানুষের তো একটা ধৈর্যের সীমা আছে, বিচারপতিরা উনি এত সিনিয়র লয়ার বলে সহ্য করেছেন, অন্য কেউ গেলে মনে হয় ওই পিটিশনটাই ছুঁড়ে ফেলে দিত। তো এতটা শোনার পরেও মানুষের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে, সেক্ষেত্রে তারাও রিয়েক্ট করেছেন। কোথাও গিয়ে কি আপনার মনে হয় যে মমতা ব্যানার্জি ভয় পাচ্ছেন, সেই কারণেই কি গতকাল এতগুলো একাধিক পদ থেকে মমতা ব্যানার্জি ইস্তফা দিয়ে দিয়েছেন? দেখুন, এই অফিস অফ প্রফিট বলে একটা ব্যাপার থাকে ইলেকশনের আগে বা বিভিন্ন যেটা লাভজনক সংস্থার যে পদগুলো, ওখান থেকে রিজাইন করতেই হয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে আহ ওনাকে এখান থেকে রিজাইন করতেই হতো। ইলেকশনের আগে দাঁড়াতে গেলে এই পদগুলো ছেড়ে দিতেই হয়। সেটা টেকনিক্যালি যদি দেখতে যান সেটা ঠিক, কারণ না হলে ইলেকশনে কন্টেস্ট করার সময় বিভিন্ন আইনগত জটিলতা আসতে পারে। একটা কথাই বলতে পারি যে উনি যেটা করেছেন সেটা হয় বলবো না, সেটা সঠিক সিদ্ধান্ত বলেই মনে হয়, কারণ লাভজনক পদে উনি থাকতে পারেন না। আর ২ নম্বর কথা হচ্ছে যে এটাও খুব আশ্চর্য যে উনি ওটা করেছেন, মানে মানে ওনার মতো একজন ব্যক্তিত্ব যিনি সর্বাগ্রাসনে বিশ্বাস করেন, উনি যে এটা করতে পারলেন এটাও অনেক বড় ব্যাপার। কোথাও গিয়ে উনি কি ভয় পেয়েছিলেন? ভয় তো উনি সবসময় আছেন, মানে দেখবেন যে কেউটা শাক বা গোকড়ো সাপও দেখবেন সারাক্ষণ, মানে নিজের ছায়া দেখলেও ছোবল মারে। এখন ওনার এমনই একটা অবস্থা হয়েছে যে উনি সারাক্ষণ তটস্থ হয়ে আছেন, যে মানে এত কিছুর সাথে উনি জড়িয়ে গেছেন না, মানে উনি বুঝতে পারছেন না যে কিভাবে, আর একবার ক্ষমতা চলে গেলে কি হবে, ওনার মনে সবসময় এটা স্ট্রাইক করছে। ফলে ওনাকে যেন তেন প্রকারেণ রাজ্য যদি রসাতলেও যায়, রাজ্য যদি মানে ধরে নিন আহ, মানে ভারতবর্ষ থেকে বেরিয়েও চলে যায়, ওনাকে কিন্তু তার গদি টিকিয়ে রাখতে গেলে এটা করতেই হবে। তো না হলে পরবর্তীকালে এত সমস্যা ওনার জন্য উপস্থিত হতে পারে, উনি হয়তো সেই ভয়টা পাচ্ছেন বারবার করে, কারণ কিছুই তো করে যাননি। এত মানুষের চোখের জল, এত মানুষের হাহাকার, এত মানুষের চাকরি চলে গেছে, কিছু নেই, কোনো অর্থনৈতিক উন্নতি নেই, ঋণের বোঝা সবকিছু নিয়ে, মানে দুর্নীতি, সমস্ত কিছু নিয়ে বিপর্যস্ত। তো ওনাকে তো কিছু মানে সরকারি কর্মচারীদের ডিএ নেই, কিছু নেই, কিভাবে চলবেন? এরপর তো সিস্টেমটা কোলাপস করে যাবে, তো সেই ভয়টা তো রয়েছে ওনার। এই যে প্রশাসনিক রদবদল আমরা দেখছি, বিভিন্ন বাইরের রাজ্য থেকে পর্যবেক্ষক নিয়ে আসা হচ্ছে রাজ্যে, সেখান থেকে তৃণমূল কংগ্রেস বলছে নিরপেক্ষতা ক্ষুণ্ণ হচ্ছে কোথাও গিয়ে, কেন্দ্র থেকে অমিত শাহর লোককে নিয়ে আসা হচ্ছে ভোটের জন্য। প্রথম কথা এইসব
মানে অবান্তর কোশ্চেনের কোনো উত্তর হয় না। মানে অমিত শাহ লোক বলে কেউই হয় না। এক আর যারা অন্যান্য রাজ্যের অফিসার তারাও এই দেশেরই অফিসার, তারাও যখন ইলেকশন কমিশনের হয়ে কাজ করতে আসে তারাও ডেপুটেশনে কাজ করতে আসে। এটা ওনার জানা উচিত, এটা ওনার অজ্ঞতা। মানে কিভাবে এই সমস্ত মন্তব্য করেন একজন মুখ্যমন্ত্রী হিসাবে আমি বলতে পারবো না। তো মানে আমরা ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন অফিসারদের হয়তো নিয়োগ করে, মানে ইলেকশন কমিশন করছে। মানে আমরা এটাকে বলছি যে ইলেকশন অমিত শাহর লোক, মানে উনি বলছেন, ঠিক আছে, মানে আপনি যদি ইন্টারপ্রিটেশনটা দেখেন, তারা তো আইন তো তাদের স্বীকৃতি দিয়েছে, ইলেকশন কমিশন তো তাকে স্বীকৃতি দিচ্ছে, বা ইলেকশন কমিশন সেটা পারে। পক্ষান্তরে উনি যে এই যে অবৈধ অনুপ্রবেশকারীগুলোকে দিয়ে যে ভোটার লিস্টে নাম তুলিয়ে ভোটে জিতছেন, সেটা তার কি ব্যাখ্যা দেবেন? তো এটা তো জোর করে জেতার জন্য উনি সমস্ত কিছু ব্যবস্থা নিয়ে রেখেছেন। তা আজকে আপনি একটা কথা বলুন, যে যেটা আইনত সিদ্ধ সেটা হচ্ছে আইন নয়, আর যেটা আইনত সিদ্ধ নয় সেটাকে উনি আইন হিসাবে প্রতিষ্ঠা করতে চাইছেন। কি বলবো, মানে এইসব কোনো যুক্তি এগুলো? এমনকি এটাও বলা হচ্ছে যে আইপিএস আইএএস দের বদলি করে দেওয়া হয়েছে, তারা যথেষ্ট দক্ষ অফিসার। মার্চ এপ্রিল মাসে সাইক্লোন হবে, ঝড় হবে, তখন তারা সামলাবে কি করে? তাহলে বাকিরা কি ওই, কি বলবো, মানে পরীক্ষাটা কি অন্য কোনো পরীক্ষা, মানে আইএস আইপিএস এর জন্য অন্য একই তো পরীক্ষা দিয়ে বিভিন্ন প্রত্যেক বছর আলাদা আলাদা ব্যাচ আসে আইএস আইপিএস দের এখানে, মানে ধরুন চাকরি করতে। তো একটা ব্যাচে যদি 5 জন অফিসার থাকেন, তাহলে পাঁচজনই তো একই পরীক্ষায় পাশ করে এসেছেন। তারা অযোগ্য কি করে হন? আর 2 নম্বর তারা একই ট্রেনিং নিয়ে এসেছেন, একই আইন পড়ে এসেছেন, একই সমস্ত যোগ্যতা বা বিভিন্ন পদে কাজ করে এসেছেন। এসব মানে কি বলবো, মানে অশিক্ষারও একটা লিমিট থাকে। মানে যারা ঝড় হলে ঠিক মতো ইয়ে না করতে পারলে, ট্যাকেল না করতে পারলে, বা তা বাকি অফিসারদেরও তো উনি বিভিন্ন দায়িত্বে পাঠান, গিয়ে তারা কি ট্যাকেল করতে পারে না? আর সব থেকে বড় কথা, কিছু একটা ক্লাউড রয়েছে, তাদের দিয়ে উনি সবকিছু কাজ করান, সব যত কিছু অবৈধ কাজ করান, যত কিছু কন্ট্রোল করেন, তার বাইরে উনি কখনোই এই ব্যাপারটাকে ছড়িয়ে দিতে চান না। কারণ ব্যাপারটা যেন বেশি লোকের মধ্যে মানে ইয়ে না হয়ে যায়, স্প্রেড না করে যায়, চাউড না হয়ে যায়। এই জায়গায় দাঁড়িয়ে উনি চান ওই এইটুকু নেক্সাসের মধ্যেই কাজটা সেরে নেবেন, তার জন্য এদের সম্পর্কে সমস্ত বলছেন। মালদহের 4 কেন্দ্রে দায়িত্বে রয়েছেন যে পর্যবেক্ষক, তিনি বিহার থেকে এসেছেন, এবং তৃণমূল কংগ্রেসের দাবি সেই পর্যবেক্ষক বিহারে বিজেপি নেত্রীর স্ত্রী, তার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠছে। বিজেপি নেত্রীর স্ত্রী তো কি হয়েছে? বিজেপি নেত্রীর স্ত্রী হওয়াটা কোনো, মানে তার জন্য তো উনি কি কাজ করছেন, বা উনি কোনো বিজেপি স্ত্রী হওয়ার জন্য কোনো একটাও কোনো অবৈধ বা আইনের বাইরে গিয়ে কোনো কাজ করেছেন কিনা সেটা দেখা বিচার্য না। উনি কার কি, আমাদের প্রত্যেকেরই বিভিন্ন রকম পরিচয় আছে। তো এই ক্ষেত্রে ওনার নিজস্ব অনেক আত্মীয় স্বজন তো মানে বিভিন্ন অফিসার পদেও রয়েছেন, অনেকে ওনার আত্মীয় হন। তা তার জন্য কি উনি কোনো ব্যবস্থা নিয়েছেন বা তাদেরকে সরিয়ে দিয়েছেন? দেখতে হবে তিনি তার ডিউটিটা পালন করছে কিনা। যদি পালন করে থাকেন, এখানে কোনো প্রশ্নই ওঠে না। তো সেদিক দিয়ে দেখতে গেলে সোনারপুরের বিধায়িকা লাভলি মৈত্র, তার হাজবেন্ডও তো ডিসিপিতে ছিলেন, তাকে দিয়েও তো ভোটের কাজ করানো হয়, তখন ডিস- প্রশ্ন ওঠে না? উনি জেলারও এসপি ছিলেন, ডিসি ছিলেন কলকাতা পুলিশের। উনিও বিভিন্নভাবে প্রভাব খাটিয়েছেন, বা অন্যান্য মানে ওনারও তাহলে ওনার স্ত্রী নির্বাচনে দাঁড়ানো উচিত হয়নি, বা ওনার হাজবেন্ডের চাকরি করা উচিত হয়নি? তো একই ঘটনা যখন অন্য লোকের ক্ষেত্রে প্রযোজ্য হয়, সেটা আইনটা অন্য, আর নিজের ক্ষেত্রে হলে সেটা ব্যতিক্রম, ঠিক আছে? তো আবার বলছি যে আইন মেনে, নিরপেক্ষতা মেনে কাজ করা, সে সেটা করছে কিনা সেটাই দেখা উচিত। তার বাইরে গিয়ে কোনো কথাই শোনা উচিত না। ময়নাগুড়ির সভা থেকে মুখ্যমন্ত্রী বলছেন, আমরা যা প্রতিশ্রুতি দিই সেটা পূরণ করি। মানে 2011-তে যখন এসছিলেন, যা যা প্রতিশ্রুতি দিয়ে এসছিলেন, ওই লন্ডন বানিয়ে দেব, সোনার বাংলা, এই সব দিয়ে দিয়ে দেবো, যত কেন্দ্রীয় হারে দিয়ে হবে, পুরনো পেন্ডিং যা আছে দিয়ে দেবো, পশ্চিমবঙ্গকে শিল্পায়নে সাজিয়ে দেবো, পশ্চিমবঙ্গে ডবল ডবল চাকরি, অনেক কিছু মানে পরস্পর। এবং প্রথম কিছুদিনেই বলেছিলেন আমি গত আগামী নাকি 10 বছরের কাজ করে দিয়েছি। যা যা করেছেন, মানে ভারতবর্ষের কোনো মুখ্যমন্ত্রী এত নিকৃষ্টতম কাজ করেছেন কিনা কি আমি বলতে পারবো না। একটা কথাই বলতে পারি যে
এই যে যা রেকর্ড উনি বানিয়ে দিয়ে গেছেন, এই রেকর্ড মনে হয় আগামী কেউ ভাঙতে পারবে না। মানে আহ, পশ্চিমবঙ্গকে যেভাবে ঋণের দায়ে ডুবিয়েছেন, দুর্নীতির দায়ে ডুবিয়েছেন, স্বজন পোষণে ডুবিয়েছেন, কুশাসনে ডুবিয়েছেন, এবং আরো অন্যান্য যে বিষয়গুলো ছিল যেগুলোতে উনি অনেক কিছু করতে পারতেন, সত্যি একটা এক্সাম্পল সেট করে যেতে পারতেন। আমরা প্রত্যেকে বলতাম বাম জমানার অপশাসনের শেষ হোক। বাম জমানাতে মানুষের যে যে মানে পুঞ্জীভূত ক্ষোভ আছে, সেখান থেকে নতুন আশার আলো সঞ্চার। উনি ছিলেন কিন্তু বাংলার মানুষের কাছে অগ্নিকন্যা, বা একটা বলতে পারেন যে রে অফ হোপ, আশার আলো। মানে এতটা ডিজাস্টার বাংলায় নেমে আসবে কেউ ভাবেনি। মানে বাংলা আজকে কোথায় থাকতে পারতো, কোথায় চলে গেছে। মানে বাংলাকে অন্তত 20-25 বছর উনি পিছিয়ে দিয়েছেন। মানে সেখান থেকে আবার নতুন করে নিয়ে যাওয়াটাকে এগিয়ে খুব দুঃখের এবং খুবই কষ্টসাধ্য ব্যাপার। যিনি আগামী প্রশাসক আসবেন, তাকে যে কতটা পরিশ্রম করতে হবে এর জন্য, এটা বলাই বাহুল্য। উনি বলছেন যে আমি কেন্দ্রীয় বাহিনীকে সম্মান করি, কিন্তু নকশালবাড়ির মহিলাদের বলছেন ভোটে সকাল থেকে রাত অবধি থাকতে হবে, যদি কোথাও গন্ডগোল দেখেন আপনারা জানেন, আপনারা রান্না বান্না করেন, বেরিয়ে আসবেন, আমি আর বেশি কিছু বলছি না। কিসের নিদান দিচ্ছেন তিনি? আগেও প্রচ্ছন্ন থ্রেট দিয়েছিলেন, আগেও করে বিভিন্ন সময় ঘটনা ঘটিয়েছিলেন। মানে একদম আগের বারে প্রত্যক্ষ থ্রেট দিয়েছিলেন এবং বলেছিলেন কিভাবে ভোটকে কন্ট্রোল করতে হবে, প্যারামিলিটারি ফোর্সের উপরে কি করে আক্রমণ করতে হবে। এবারে ওই জায়গাটাকে উনি উজ্জ্ব রেখে দিয়েছেন। তো এই ঘটনাটা বারংবার ঘটছে, ইলেকশন কমিশনের উচিত, একবার বিভিন্ন ঘটনা ঘটিয়েছেন উনি পূর্ববর্তী ইলেকশনের সময়, সেম থ্রেট দিয়ে গেছেন। এইবারে মানে পুরো আগের সমস্ত যেগুলো ডকুমেন্টারি এভিডেন্স আছে তার সাথে এটাকেও মার্চ করে এমন যেন ব্যবস্থা নেওয়া হয়, যাতে কোনো রকম কোনো রাজনৈতিক নেতৃত্ব, সে যে দলেরই হোক না কেন, কোনোভাবে কেন্দ্রীয় বাহিনী কেন, কোনো একটা সামান্য যেন মানে বলবো যে সাধারণ মানুষকেও যেন কোনোভাবে বিব্রত না করতে পারে। এবং শুধু শান্তিপূর্ণ এবং নিরপেক্ষ নির্বাচন হওয়াটাই বড় কথা নয়, তার থেকে আরো বড় কথা যে এইভাবে ভয়মুক্ত একটা পরিবেশ সৃষ্টি করার জন্য আমাদের নির্বাচন কমিশন যেভাবে লড়ছে, তো সেই জায়গাটাকে যদি এনশিওর করতে হয়, তাহলে কেন্দ্রীয় বাহিনীকেও কিন্তু এই ভয়ের থেকে দূরে সরিয়ে রাখতে হবে, বা কোনো আক্রমণের থেকে, বা তাকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রেসার ক্রিয়েট করা এবং কোনো ঘটনা ঘটিয়ে দেওয়া এবং তারপরে তার এগেনস্টে আইনত ব্যবস্থা নিয়ে তাকে মানে অন্য লোককে সাজা দেওয়ার ব্যবস্থা করা। তো এটা কত একটা ভয়ঙ্কর প্রবণতা। তো এইটা যদি না সঠিকভাবে দেখা হয় এবং ইলেকশন কমিশন যথেষ্ট ব্যবস্থা না করতে পারে, মানে সাহসটায় দুঃসাহসে পরিণত হয়। এরপরে কিন্তু মানে ইলেকশন কমিশনকেও আর এমনিতেই মানেন না। মানে এরপরে কি হবে, দু একবার চিফ ইলেকশন কমিশনের নামে কেস করতেও দৌড়েছিলেন। তো এরপরে মনে হয় ওই কোনোদিন দেখা যাবে উনি দিল্লিতে নিজের অফিসে রয়েছেন, ওখান থেকে তুলে নিয়ে চলে আসতে পারে। এটাও হয়তো করে বললো যে একে অ্যারেস্ট করে ঢুকিয়ে দাও। এই যে তৃণমূলের তরফ থেকে বারবার একটা স্লোগান দেওয়া হয় খেলা হবে, এটা কি তার মানে ভায়োলেন্সের উস্কানি? 2021-এর পরে কি ধরনের খেলা হবে তার মানে প্রমাণ পাওয়া গেছিল। মানে কি নির্মম খেলা, মানুষের জীবন নিয়ে খেলা, মানুষের ইজ্জত নিয়ে খেলা, মানুষের বলতে পারেন যে সামাজিক নিরাপত্তা নিয়ে আহ, খেলা, মানুষের বাসস্থান মানে বিতাড়িত করে দেওয়া, সেখান থেকে বাসস্থান থেকে সেটা নিয়ে খেলা, মানুষের সমস্ত সহায় সম্বলকে কেড়ে নেওয়ার জন্য খেলা, প্রতিহিংসার খেলা। তো কি খেলা, মানে কি মানে এটা কোন যুগ, সে মধ্যযুগ চলছে, না ওই মঙ্গলরা আসছে, না মোগলরা আসছে? মানে কে কোথাকার থেকে এই মানে বলতে পারেন যে এই যে পুরোনো থটস গুলো আবার সেটাকে ফিরিয়ে নিয়ে আসা হচ্ছে। ভারতবর্ষ তো রাজতন্ত্র নেই, ভারতবর্ষ তো সেই জায়গায় নেই। আজকে ভারতবর্ষে আজকে গণতন্ত্র রয়েছে, ভারতবর্ষ আজকে স্বাধীন রাষ্ট্র। স্বাধীন রাষ্ট্রে একটা মানুষ একটা গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট হবে, কেউ জিতবে কেউ হারবে, তার উপরে এইভাবে নির্মম টর্চার করবে, তাকে মেরে ফেলবে। তো এটা কি মানে কোথায় রয়েছি আমরা, কোন মধ্যযুগে চলে গেছি? তো একটা কথাই বলতে পারি, এই খেলা সত্যি বন্ধ হোক, যেটা মৃত্যুর খেলা, মানুষের জীবনের নিয়ে খেলা, কোনোদিন যেন ফিরে না আসে। মানে
যেই জিতুক না কেন, যদি আমরাও জিতি, মনে হয় যে কেউ কারোর ওপরে যেন কোনো রকম এরকম খেলাধুলা না করে বা না দেখায়। মানে এটা গণতন্ত্রের জন্য কাম্য, একটা রাষ্ট্রের জন্য কাম্য, আর সব থেকে বড় কথা সাধারণ মানুষের জন্য কাম্য। এই যে যেভাবে আমরা পিপল ভায়োলেন্স দেখতে পাচ্ছি, যদি এরকমই চলতে থাকে বা এই ধরনের হুমকি আসতে থাকে, তাহলে এই এত কেন্দ্রীয় বাহিনী বা অন্য অন্য রাজ্য থেকে পর্যবেক্ষক এনেও সুস্থভাবে ভোট করানো কি সম্ভব হবে? মানুষ কি ভোট দিতে পারবে? মানে সত্যি কথা বলতে মানে নির্বাচন কমিশন অনেক কিছুই বলেছেন, কিন্তু শক্ত হাতে, আরো শক্ত হাতে ডিল না করলে, মানে এই প্রবণতা, কারণ মানুষকে তো এত তাড়াতাড়ি 1-2 মাসের মধ্যে তার এতদিনের যে আহ, একটা অভিব্যক্তি হয়েছে, বা যেভাবে সে তার চেঞ্জেস তার মধ্যে ঘটেছে, সেটা যেটা অ্যাডাপ্ট করে নিয়েছে নিজের মধ্যে, তো সেটাকে তো চেঞ্জ করা সম্ভব নয়। তো একটা কথাই বলতে পারি যে নির্বাচন কমিশন চেষ্টাটা অনেকভাবেই করেন, কিন্তু ওই পার্টিকুলারলি ওই টাইমের মধ্যে সবকিছু বদলে ফেলা সম্ভব, এটা মানে অতি বড় মানে পণ্ডিত মনে হয় তাতে সায় দেবেন না। একটা কথাই বলতে পারি যে ওই শুধু মানে বলতে পারেন যে বিভিন্ন অ্যাডভাইজারি নোট বা বিভিন্ন ডাইরেক্টিভস না দিয়ে যদি সঠিক ব্যবস্থা নেওয়া হয়, তাহলেই কিন্তু কিছু পরিবর্তন হবে। না হলে শুধু এখন মানে ওই সমস্ত ডাইরেক্টিভস এর স্টেট গভর্নমেন্ট কিছু মনেও করে না, ওগুলোকে মানে পৌঁছেও না যদি আমি বলি। তো সেই জায়গায় দাঁড়িয়ে একমাত্র অফিসাররা যেটা এটা ইমপ্লিমেন্ট করতে সাহায্য করছে, তাদের এগেনস্টে আইনগত যথাযথ ব্যবস্থা না নিলে এই অবস্থার পরিবর্তন হওয়া সম্ভব না। একদম শেষ একটা প্রশ্ন করব। হাই ভোল্টেজ কেন্দ্র ভবানীপুর, সেখানে একদিকে মমতা ব্যানার্জি, একদিকে শুভেন্দু অধিকারী। আপনার রাজনৈতিক অভিজ্ঞতা কি বলে কি ফলাফল হতে পারে সেখানে? কারণ ভবানীপুরকে একদম তৃণমূলের গড় বলা হয়। একটাই বলতে পারি যে শুভেন্দু অধিকারী রাজনৈতিকভাবে অত্যন্ত বিচক্ষণ নেতা। উনি জানেন আগের বারে যে যখন নন্দীগ্রামে দাঁড়িয়েছিলেন, সেক্ষেত্রে উনি হারাবেন এই প্রতিজ্ঞা করেই দাঁড়িয়েছিলেন। এবারেও উনি ওই ডাইরেক্টিভসটা ন্যারেটিভটা সেট করে দিয়েছেন। তো এক্ষেত্রে এই জায়গায় দাঁড়িয়ে মানে উনি এমন একটা এক্সাম্পল সেট করতে চাইছেন, যখন কোনো মানুষ তার দুর্গের তার পতন হয়, মানে মমতা ব্যানার্জি যদি ভবানীপুরে হেরে যান, তাহলে পুরো পশ্চিমবঙ্গের ওপরে বা তার মনস্তাত্ত্বিক কি ব্যাপার ঘটতে পারে, ওখান থেকে শুরু হয়ে পুরো ডাউন দ্য লাইন যদি নেমে যায়, পুরো রাজ্য, মানে ভবানীপুর হারা মানে কলকাতায় হারা, কলকাতায় হারা মানে তার পার্শ্ববর্তী জেলাগুলোতে হারা, পার্শ্ববর্তী জেলাগুলো হারা মানে সাউথ বেঙ্গলে হারা। এইভাবে যে ক্ষেত্রে যেই ন্যারেশনটা মানে অন্যান্য বারে সেট করা যায়নি, সাউথ বেঙ্গলে আমরা অনেকটা পিছিয়ে গেছিলাম, তো সেই ন্যারেশনটা এবার তৈরি করে দিয়েছেন উনি। এবং যে ঘটনা উনি আগের বার যে বিচক্ষণতা দেখিয়েছিলেন, একইভাবে হি উইল লিড ফ্রম দ্য ফ্রন্ট, এবং বাস্তিল দুর্গের মতো তৃণমূলেরও দুর্গের পতন হবে। অসংখ্য ধন্যবাদ।